তাহলে আজকে সেকেন্ড পার্টটা আমরা আলোচনা করব 101 থেকে। 101-এ কী বলা হচ্ছে, ঋগ বৈদিক যুগের মানুষের জীবনযাত্রা কটি ভাগে বিভক্ত ছিল? সেটা 4টি ভাগে বিভক্ত ছিল। ঋগ বৈদিক যুগে মানুষের জীবনযাত্রার শেষ ভাগের নাম কি? সন্ন্যাস। চলে আসুন নেক্সট কোশ্চেন। ঋগ বৈদিক যুগে আর্যদের শ্রেণী বিভাজনের কথা কোন গ্রন্থ থেকে জানা যায়? শ্রেণী বিভাজন যে, সেটা ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্ত থেকে জানা যায়। এখানে সূত্র লেখা আছে, এটা সূক্ত হবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই যে 3টা বর্ণের যে মানুষ, এদের যে সেবা করতো সেটা কারা করতো? সেটা করতো শূদ্ররা। নেক্সট চলে আসছে মনা। কি মনা কোন দেশীয় মুদ্রা? নিষ্ক এবং মনা এরকম আমরা জানি সেই সময়ের মুদ্রা। তো এই মনাটা কোন দেশীয় মুদ্রা? সেটা হচ্ছে ব্যাবিলনীয় মুদ্রা। তারপরে কোশ্চেন, ঋগ বৈদিক যুগে 100 দ্বার বিশিষ্ট সামুদ্রিক যে জাহাজ ছিল তাকে কি বলা হতো? তাকে বলা হতো শত অরিত্র। ঠিক আছে, শত অরিত্র বলা হতো 100 দ্বার বিশিষ্ট সামুদ্রিক জাহাজকে। নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 107। শতমনা নৌ, এটা বলতে কি বোঝায়? বৃহৎ আকারের নৌকা, শতমনা বলা হচ্ছে, ঠিক আছে, 100 দ্বার বিশিষ্ট নৌকা। আর্যরা কখন ভারতে আসেন? সময়কালের কথা বলা হচ্ছে 2500 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দে। 2500 থেকে 2000, ঠিক আছে, আসছে সেটা কথা বলা হচ্ছে। আর আর্যদের পবিত্র ধর্মগ্রন্থ কোনটা? সেটা হলো বেদ। নেক্সট চলে আসি, আর্যরা প্রথম ভারতে কোথায় বসতি স্থাপন করেছিল? সর্বপ্রথম পাঞ্জাবের সপ্তসিন্ধু অঞ্চলে বসতি স্থাপন করেছিল। আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি ছিল? প্রথম আশ্রমের নাম ছিল ব্রহ্মচর্য, ঠিক আছে। চতুরাশ্রম, ব্রহ্মচর্য প্রথম আশ্রম। লাস্ট আশ্রমের আমরা নাম কি দেখলাম তখন? সন্ন্যাস, ঠিক আছে। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, তারপরে বানপ্রস্থ আর সন্ন্যাস। নেক্সট কোশ্চেন, বেদ কথাটার অর্থ কি? জ্ঞান। বেদ কয় প্রকার? বেদ হচ্ছে 4 প্রকার। বেদের তৃতীয় যে ভাগ তার নাম কি? যজু। 10 রাজার যুদ্ধে ভারতে ভরত গোষ্ঠীর যে রাজা তার নাম কি ছিল? সুদাস। বেদের অপর নাম কি? শ্রুতি। কেন? শুনে শুনে বেদকে প্রথমের দিকে মনে রাখা হতো সেই কারণে। বেদগুলির মধ্যে কোনটি প্রাচীনতম? এখানে দন্তের 9টা একসাথে হয়ে গেছে, এটা হবে কোনটি। ওকে, বেদগুলির মধ্যে কোনটা সব থেকে প্রাচীনতম? সেটা হচ্ছে ঋগ্বেদ। আর্যদের কোন আশ্রমকে জ্যোতি বলা হয়? সেটা হচ্ছে সন্ন্যাসকে। বেদাঙ্গ কয়টি? বেদাঙ্গ 6টা। আর্যদের বিনিময়ের প্রধান মাধ্যম কি ছিল? সেটা হচ্ছে গরু। গরুকে কেন্দ্র করে যুদ্ধ, গাভিষ্টি। আর্যদের 2জন দেবতার নাম বলো। অনেকগুলোই দেবতা ছিল, তার মধ্যে ইন্দ্র, বরুণ। ইন্দ্র ছিল কি? যুদ্ধের দেবতা, ঠিক আছে। বরুণ ছিল জলের দেবতা। চলে আসি, আর্যদের একজন দেবীর নাম, সেটা হলো উষা। ঋগ্বেদের সূক্ত বা স্তোত্র কয়টি? এখানে 1028টা। এখানে 1017টাও দেওয়া আছে, কিন্তু 17টা এখন আর ধরা হয় না, 1028টাই অ্যান্সার। চলো আসো নেক্সট কোশ্চেন, আর্যদের একটি বড় যজ্ঞের নাম। রাজসূয়, বাজপেয়, অশ্বমেধ, এরকম অনেক যজ্ঞ ছিল, তো এখানে আমাদের আপাতত দেওয়া আছে রাজসূয়। মনে রাখবে, রাজসূয়, বাজপেয়, তারপর অশ্বমেধ যজ্ঞ, অশ্বত্থম যজ্ঞ, পুরুষমেধ যজ্ঞ, এরকম অনেক যজ্ঞের কথাই কিন্তু আছে। আর্যরা ভারতে প্রথম কোন ধাতুর ব্যবহার চালু করেছিল? সেটা লোহা। প্রাচীন যুগে কয়টি মহাকাব্য রচিত হয়েছিল? 2টো, রামায়ণ এবং মহাভারত। 10 রাজার যুদ্ধের কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে? ঋগ্বেদে লিপিবদ্ধ আছে। আর্য জাতি কি জাতীয় শব্দ? মানে আর্য সেটা কি জাতীয় শব্দ? সেটা হচ্ছে সংস্কৃত শব্দ। আর এর অর্থ কি? বিশ্বস্ত জন, ঠিক আছে। ঋগ্বৈদিক স্তোত্রের রচনাকাররা ভারতের প্রাচীন অধিবাসীদের কি বলে আখ্যায়িত করেছে? দাস বা দস্যু। পূর্ব পাঞ্জাব, শতদ্রু আর যমুনা নদীর মধ্যবর্তী যে অঞ্চল, সেই জায়গাটাকে কি বলা হচ্ছে? রত্নাবর্ত, ঠিক আছে, রত্নাবর্ত। নেক্সট চলো, যে দেবরাজ ইন্দ্র পুর বা নগরকে ধ্বংস করেছিলেন বলে তাকে কি বলা হয়? তাকে বলা হতো পুরন্দর। হিন্দুদের সবচেয়ে পবিত্র ও প্রাচীন ধর্মগ্রন্থের নাম কি? ঋগ্বেদ। ঋগ্বেদের শেষ পর্যায়ের বিখ্যাত স্তোত্রের নাম কি? পুরুষ সূক্ত। যে ঋগ্বেদের যে শেষ পর্যায়, তার মধ্যে সবথেকে বিখ্যাত স্তোত্র কোনটা? পুরুষ সূক্ত। বৈদিক যুগে অভিষেক কাদের বলা হতো? এখানে ভীষক হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে ভীষক না ভীষজ হবে আর কি। যাই হোক, বৈদিক যুগে ভীষজ কাদের বলা হতো? সেটা হবে চিকিৎসকদের, মানে ভেষজ নিয়ে কাজ করা, সেই জন্য। 136 নম্বর প্রশ্ন, শতপথ ব্রাহ্মণ ও তৈত্তিরীয় সংহিতা থেকে কাদের পরিচয় পাওয়া যায়? সেটা সুদের ব্যবসায়ীদের সম্পর্কে জানা যায়। এদেরকে কি বলা হতো? কুশীদজীবী বা কুশীদিন। গেল, সুদের ব্যবসায়ীদের কিন্তু এটাই বলা হয়। নেক্সট কোশ্চেন, পরবর্তী বৈদিক যুগে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে 4টা শ্রেণী, এই 4টা শ্রেণীর বাইরে একটা জনগোষ্ঠী ছিল, তাদের কি বলা হতো? পঞ্চমগণ নামে কিন্তু তারা পরিচিত ছিল। নেক্সট কোশ্চেন, সংস্কৃত, ল্যাটিন, গ্রিক, জার্মান, গোথিক, কেল্টিক, পার্সিক, এই যে ভাষাগুলো, এটা কোন ভাষার অন্তর্গত? ইন্দো ইউরোপীয় ভাষার অন্তর্গত। নেক্সট কোশ্চেন,
শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, সিন্ধু, সরস্বতী, এইরকম যে 7খানা নদী একত্রে একে কী বলা হয়? একে বলা হয় সপ্ত সিন্ধু। তীর্থঙ্কর কথার অর্থ কী? জৈন ধর্মগুরু, এদেরকে তীর্থঙ্কর বলা হয়। প্রথম জৈন তীর্থঙ্করের নাম কী ছিল? ঋষভদেব বা আদিনাথ বা ঋষভনাথ। জৈন ধর্মে কতজন টোটাল তীর্থঙ্কর আছে? 24 জন। আর শেষ তীর্থঙ্করের নাম মহাবীর। মহাবীরের আসল নাম বর্ধমান। মহাবীরের পিতার নাম কী ছিল? সিদ্ধার্থ। মহাবীরের মাতার নাম কী ছিল? ত্রিশলা। জৈনদের 23তম তীর্থঙ্করের নাম কি? পার্শ্বনাথ। তারপরে নেক্সট চলে আসছে নির্গ্রন্থ। এখানে নির্গন্ধ এরকম টাইপের মানে ইয়েটা হয়ে গেছে, এটা হয় নির্গ্রন্থ, ঠিক আছে। নির্গ্রন্থ নাথপুত্র কে? মহাবীর। নেক্সট চলে আসছে চতুর্জামের প্রবর্তক কে ছিলেন? পার্শ্বনাথ। জৈন ধর্মের মূল লক্ষ্য কি? আত্মার মুক্তি। জৈনরা কয়টি মহাব্রত পালনের কথা বলেছেন? 5টা পঞ্চমহাব্রতর কথা কিন্তু বলেছেন। জৈনদের প্রধান ধর্মগ্রন্থ কি? সেটা হচ্ছে অগম বা সিদ্ধান্ত। জৈন ধর্মের 2টি পন্থা কি কি? এক দিগম্বর পন্থা, এক শ্বেতাম্বর পন্থা। জৈন ধর্মশাস্ত্র কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? বৈশালীর কুন্দনপুর গ্রামে। মহাবীর কখন জন্মগ্রহণ করেছিল? 540 অব্দে। মহাবীরের মাতা কোন বংশের কন্যা ছিলেন? তিনি ছিলেন লিচ্ছবি বংশের কন্যা। মহাবীর প্রথম জীবনে কাকে বিবাহ করেছিলেন? যশোদাকে। যশোদার কন্যার নাম কি ছিল? অনুজ্জা। মহাবীরের কত বছর বয়সে পিতামাতার বিয়োগ হয়? 30 বছর বয়সে। 12 বছর ধরে তপশ্চর্যারণ করে সত্য জ্ঞান লাভ করার পর মহাবীরের নাম কি হয়? জিন বা কেবলিন বা সর্বজ্ঞ। মহাবীর কোন নদীর তীরে তপস্যা করতেন? ঋজু পালিকা নদীর তীরে। কত বছর বয়সে মহাবীরের মৃত্যু হয়? প্রায় 80 বছর বয়স, মতান্তরে 72 বছর। কত খ্রিস্টপূর্বাব্দে মহাবীর দেহ ত্যাগ করেন? 468 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় মহাবীরের দেহ ত্যাগ করেন? রাজগৃহের পাবা নগরীতে। জৈন সঙ্গীতি কোথায় হয়? 2টো জায়গায় হয়েছিল, পাটলিপুত্র আর বলভী। নেক্সট হচ্ছে জৈন সঙ্গীতির নেতৃত্ব দেন কারা? জিনভদ্র আর স্থূলভদ্র। যদি বলা হয় প্রথম জৈন সঙ্গীতি তাহলে কিন্তু পাটলিপুত্র, সেকেন্ড হচ্ছে বলভী। নেক্সট চলে আসে জাতকটা কি? জাতক হচ্ছে বৌদ্ধ গ্রন্থ জাতক, যেখানে বুদ্ধের পূর্ব জীবনের গল্পগুলো আছে। বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। এটা কয়টি ভাগে বিভক্ত? 3টি ভাগে। বুদ্ধদেব কখন আবির্ভূত হন? তিনি 566 অব্দে কিন্তু আবির্ভূত হন। বুদ্ধ কথার অর্থ কি? জ্ঞানী। বুদ্ধদেবের পূর্ব নাম কি ছিল? সিদ্ধার্থ বা গৌতম, দুটোই হবে। বুদ্ধদেবের পিতার নাম কি? শুদ্ধোধন। আর বুদ্ধদেবের মাতার নাম কি ছিল? মায়াদেবী। গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কি বলা হয়? মহাভিনিষ্ক্রমণ। গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে কি বলা হয়? মহাপরিনির্বাণ। বুদ্ধদেব কত বছর বয়সে দেহত্যাগ করেন? 80 বছর বয়সে। বুদ্ধদেব কোথায় দেহত্যাগ করেন? কুশীনগরে। কুশীনগরে বুদ্ধদেব গেল। আর পাবাতে হচ্ছে মহাবীর। বুদ্ধদেব কোথায় সিদ্ধিলাভ করেছিল? উরুবিল স্থানে। বুদ্ধদেবের প্রথম কোথায় ধর্ম প্রচার করেন? সারনাথ। প্রথম ধর্ম প্রচার করেছিল সারনাথ। আর মহাবীর কোন গাছের তলায় বসে তপস্যা করতেন? শাল গাছ। মহাবীর শাল গাছ। বুদ্ধদেব অশ্বত্থ গাছ বা পিপল গাছের তলায় বসে তপস্যা কিন্তু করতেন। তপস্যার সময় বুদ্ধদেবকে কে পায়েস দিয়েছিলেন? সুজাতা নামে এক গোপকন্যা। বুদ্ধদেব প্রথমে কয়জন ব্যক্তির কাছে ধর্মমত প্রচার করেন? 5 জন। পিটক শব্দের অর্থ কী? অর্থাৎ ত্রিপিটক, সেটা হচ্ছে ঝাঁপি, ঠিক আছে। বুদ্ধদেব কত বছর বয়সে গৃহ ত্যাগ করেন? তিনি 29 বছর বয়সে গৃহ ত্যাগ করেন। বিহার কাকে বলে? বৌদ্ধ মঠকে বিহার বলে। হীনযান বলতে কি বোঝায়? হীনযান বলতে যে সমস্ত বৌদ্ধ সন্ন্যাসী শুধুমাত্র নিজেদের নির্বাণের কথা চিন্তা করে, নিজেদের, সেটা হচ্ছে হীনযান। দ্বিতীয় আর্য সত্যটির নাম কি? মানে কোনটা? সেটা দুঃখের কারণ আছে, ঠিক আছে। এটা স্পেসিফিক্যালি কেন এরকম টাইপের কোশ্চেন কিন্তু তুলে দিতে পারে। দ্বিতীয় আর্য সত্যের নাম কি? আর নেগেটিভ কোশ্চেন যদি থাকে তাহলে তো তখন ওই এটা নিয়ে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। তো এখানে কি বলা হচ্ছে যে কঠিন খুব একটা কোশ্চেন হবে না, সোজা হবে, কিন্তু সোজার মধ্যে কনফিউশনিং কোশ্চেন হবে। তো সেই কারণে আমাদেরকে সোজা কোশ্চেনকেই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। দ্বিতীয় আর্য সত্যের নাম কি তাহলে? দুঃখের কারণ আছে, মানে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে, আর দুঃখের নিবৃত্তির উপায় আছে। এটা পরপর 4খানা। নেক্সট চলে আসো, বৌদ্ধ ধর্মে দুঃখ নিবৃত্তির পন্থাকে কি বলে? এখানে পদ্মা হয়ে গেছে, এটা পন্থা হবে। পন্থাকে কি বলা হয়? অষ্টাঙ্গিক মার্গ। বৌদ্ধ শাস্ত্র কি ভাষায় লেখা? প্রধানত পালি ভাষায় লেখা। বুদ্ধদেবের পুত্রের নাম কি ছিল? রাহুল। বুদ্ধদেবের একজন শিষ্যের নাম উল্লেখ করো। মল্লিকা। সেটা কি? শিষ্যার নাম, আচ্ছা শিষ্যা, সেই জন্য মল্লিকা। মল্লিকার পরিচয় কি? রাজা প্রসেনজিতের রানী ছিলেন। প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়? রাজগৃহ। কোন রাজার আমলে সেটা হয়েছিল? মগধের সম্রাট অজাতশত্রুর আমলে। আর দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল? বৈশালী। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়? পাটলিপুত্র। কবে? 251 খ্রিস্টপূর্বাব্দে, অশোকের সময়। তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কোন রাজার আমলে হয়েছিল? মৌর্য সম্রাট অশোকের আমলে।
নেক্সট চলে আসো, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়? কাশ্মীরের কুন্দলবন বিহার বা পেশোয়ার। এই সময় রাজা কে ছিল? কুষাণ সম্রাট কনিষ্ক। খ্রিস্টপূর্ব 3য় শতকে জৈন সঙ্গীতি কোথায় বসেছিল? পাটলিপুত্র। 3য় শতক বলেছে, কারণ কি 251, ওই কারণে। খ্রিস্টপূর্ব 5ম শতকে জৈন সঙ্গীতি কোথায় হয়েছিল? বল্লভীতে হয়েছিল। নির্গ্রন্থ নামে কে পরিচিত ছিলেন? মহাবীর পরিচিত ছিলেন। জৈন শ্রমণ সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহাবীর। শ্বেতাম্বর সম্প্রদায়ের নেতৃত্ব কে দেন? স্থূলবাহু। ঠিক আছে, স্থূলবাহু। শ্বেতাম্বর, এটাকে স্থূলভদ্রও বলা হয়, স্থূলভদ্র। ঠিক আছে। নেক্সট চলে আসো, দিগম্বর সম্প্রদায়ের নেতৃত্ব কে দেন? ভদ্রবাহু। শ্বেতাম্বর স্থূলভদ্র, দিগম্বর ভদ্রবাহু। শীলটা কি? বুদ্ধদেবের নৈতিক যে উপদেশ, সেটাই হচ্ছে শীল। চতুর্জাম কে প্রবর্তন করেন? পার্শ্বনাথ। চতুর্জামের সঙ্গে মহাবীর যে একটি নীতিযোগ করেছিল, সেটা কি? ব্রহ্মচর্য। তারপরে এটা নাম হয়, চতুর্জামের সাথে একটা নীতি যোগ করার পর নাম হয় পঞ্চমহাব্রত। নেক্সট চলে আসো, ক্ষেত্রবেদ, এটা কিসের নাম? অথর্ববেদকে বলা হয় ক্ষেত্রবেদ। ঋগ্বৈদিক যুগে কোন দেবতাকে পুরন্দর বলা হতো? দেবরাজ ইন্দ্রকে। পার্জন্য কি জিনিস? পার্জন্য একটা দেবতার নাম, বৃষ্টির দেবতাকে বলা হতো পার্জন্য। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কোন রাজার আমলে হয়েছিল? সেটা হচ্ছে কালাশোকের আমলে হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত। নেক্সট কোশ্চেন চলে আসি, বুদ্ধদেবের দীক্ষাপ্রাপ্ত উল্লেখযোগ্য গণিকার নাম কি? আম্রপালি। বুদ্ধদেবের শিষ্যত্ব গ্রহণ করে যারা সংসার ধর্ম পালন করত, তাদেরকে কি বলা হতো? উপাসক এবং উপাসিকা, তাদের বলা হতো যারা সংসার ধর্ম পালন করত। ঠিক আছে, বুদ্ধদেবের শিষ্যত্ব গ্রহণ করত, করে আবার সংসার ধর্ম পালন করত, তাদেরকে উপাসক উপাসিকা বলা হতো। আর যারা সম্পূর্ণভাবে সন্ন্যাসী থাকতো, তাদেরকে বলা হতো ভিক্ষু। এই যে পরের কোশ্চেন, বৌদ্ধ সন্ন্যাসীরা কি নামে পরিচিত ছিল? ভিক্ষু নামে পরিচিত ছিল। 24তম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? তার নাম মহাবীর। হরপ্পা, এই হরপ্পা শব্দের অর্থ কি? পশুপতির খাদ্য। এই ছিল আমাদের 220খানা কোশ্চেন র্যাপিড ফায়ার। এরপরে আমরা অন্য চ্যাপ্টার থেকে আবার কিন্তু র্যাপিড ফায়ার নিয়ে আসবো। তো তোমরা এভাবে দেখতে থাকো। আর ডেসক্রিপশান থেকে তোমরা কিন্তু বিভিন্ন লিঙ্কগুলো পাবে, সেখান থেকে তোমরা মক টেস্টও দিতে পারবে। এমনকি এই যে লেখাগুলো, এই নোটসগুলো কিন্তু সেখান থেকেই তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।